দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। ফার্স্ট আমরা ডিসকাস করব ইলেকট্রিক্যাল এনার্জি, তারপর আমরা ডিসকাস করব ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি। আগের ক্লাসে আমরা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যেটা শুরু করব সেটা ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জি এক্সপ্লেনেশন করার আগে আমি একটু বলি, আমি এরকম একটা কন্ডাক্টিং ওয়্যার নিলাম। ঠিক আছে, এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। কখন কারেন্ট ফ্লো করবে? যদি এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাই তো? এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তখনই এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটা অলরেডি আমরা জানি। যদি আমরা বলি এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ অ্যান্ড বি পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিবি হয়, যদি ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হয়, যদি ভি এটা যদি গ্রেটার দেন ভিবি হয়, তখন কারেন্ট ফ্লো করবে কোথা থেকে কোথা না, এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করবে। তখন কারেন্ট ফ্লো করবে এ থেকে বি এর দিকে। এগুলো অলরেডি আমরা জেনে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে। আবার যদি ভিবি ইজ গ্রেটার দেন ভিএ হয়, তখন আমি বলবো কারেন্ট ফ্লো করবে কোথা থেকে কোথা দিকে, বি থেকে এর দিকে। তাহলে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার, যে কোনো কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানোর জন্য আমার কি দরকার হচ্ছে, ওই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দুই পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। আর পোটেনশিয়াল ডিফারেন্স যদি জিরো হয়ে যায়, তখন ওই কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তখন কিন্তু ওই কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটা অলরেডি আমরা জেনে এসেছি। আর এখান থেকে আমি কারেন্টের ডিরেকশনও বলতে পারি। তাহলে ভিএ মাইনাস ভিবি কারেন্টের ডিরেকশন আমি বললাম এ টু বি, আর যদি ভিবিটা গ্রেটার দেন ভিএ হয়, তখন হবে কারেন্ট ফ্লো করবে বি টু এ। তাহলে দেখো, এই যে দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা, তাহলে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করে কে না, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করে হচ্ছে ব্যাটারি বা সেল। এই ব্যাটারি বা সেল কি করে, কোনো কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে তার দুটো পয়েন্টের মধ্যে, দুটো প্রান্ত বিন্দুর মধ্যে কি তৈরি করে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। আর এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই কিন্তু কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট ফ্লো করতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে, একটা ব্যাটারি ওই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে কানেক্ট করতে হয়। কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে যখনই আমি ব্যাটারিটা কানেক্ট করব, তখনই কিন্তু ওই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। কেন কারেন্ট ফ্লো করবে? কারণ আমরা কারেন্ট ফ্লোর বেসিক শর্ত কি বললাম, দুই প্রান্তবিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। আর এই দুই প্রান্তবিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করে কি না, হচ্ছে ব্যাটারি। তাহলে ব্যাটারি যেহেতু দুই প্রান্তবিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারে, সেজন্য আমরা ব্যাটারিকে যখন কোনো কন্ডাক্টিং ওয়্যারের সাথে কানেক্ট করব, তখন এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। ওকে, নেক্সট যে জিনিসটা বলবো, আমি ধরলাম এখানে দুটো পয়েন্ট আমি এখানে নিলাম, এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট আর একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট। ঠিক আছে, এখন এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বের করতে চাইছি। এটাও তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে এসেছো। যদি এ পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিএ হয়, বি পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিবি হয়, ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স দু রকম হতে পারে। একটা হতে পারে ভিএ মাইনাস ভিবি, আর কি হতে পারে পোটেনশিয়াল ডিফারেন্স ভিবি মাইনাস ভিএ। তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স হতে পারে ভিএ মাইনাস ভিবি, অথবা হতে পারে ভিবি মাইনাস ভিএ। তাহলে আমরা যেটা ক্যালকুলেট করব ভিএ মাইনাস ভিবি, তো ভিএ মাইনাস ভিবি কত হবে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে জানি, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটাও আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে পড়ে এসেছি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল চ্যাপ্টারে পড়ে এসেছি। সেখানে বলা হয়েছে যে এক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি কত হবে না, যদি আমরা একটা কিউ চার্জ পার্টিকেলকে বি থেকে এতে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ডান ফর বি টু এ,
একটা কিউ চার্জ পার্টিকেলকে বি থেকে কোথায় নিয়ে আসতে হবে, এতে। তাহলে একটা কিউ চার্জ পার্টিকেলকে বি থেকে এতে নিয়ে আসার জন্য ওয়ার্ক ডান বাই কিউ। তাহলে এইটার রেশিওই হবে কিন্তু এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কী হচ্ছে, ওয়ার্ক ডান বি টু এ বাই কিউ। অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকে আমরা বলবো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। আর নাম্বার 2 হচ্ছে ভিভি মাইনাস ভি, এটাও আমরা জানি যে এক্ষেত্রে ওয়ার্ক ডান হবে এ টু বি বাই কিউ। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো ভিভি মাইনাস ভি এটা কি, অর্থাৎ এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি, ভিভি মাইনাস ভি হচ্ছে একটা একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেই পরিমাণ ওয়ার্ক ডানই হচ্ছে ভিভি মাইনাস ভি এ। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ওয়ার্ক ডান, বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, একটা ওয়ার্ক ডান, একটা কৃতকার্য। ওয়ার্ক ডান বলতে একটা কৃতকার্যকে বোঝানো হয়েছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এই যে ওয়ার্ক ডানটা যেটা হচ্ছে বি টু এ বা এ টু বি, এখানে দু ধরনের ওয়ার্ক ডান হচ্ছে ফর এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, অর্থাৎ ভি এ মাইনাস ভির জন্য একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, আবার ভি মাইনাস ভি এর জন্য একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। এই ওয়ার্ক ডানটা করে হচ্ছে ব্যাটারি। তাহলে ওয়ার্ক ডান করছে কে, ব্যাটারি। তাহলে এক্ষেত্রে ব্যাটারি যে পরিমাণ ওয়ার্ক ডান করছে সেই পরিমাণ ওয়ার্ক ডানটাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এক্ষেত্রে আমি বলবো ইলেকট্রিক্যাল এনার্জি কি না, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা একটা সেল বা ব্যাটারি করে, যে পরিমাণ একটা সেল বা একটা ব্যাটারি যে পরিমাণ ওয়ার্ক ডান করছে কারেন্ট ফ্লোর জন্য বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার জন্য, সেই ওয়ার্ক ডানটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এই ক্ষেত্রে ভিবিএ অর্থাৎ ডাব্লু যেটা আমি বললাম, অর্থাৎ ওয়ার্ক ডান বি টু এ বা ওয়ার্ক ডান এ টু বি, দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এই দুটোই হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে গেলে আমাকে একটা বাইরে থেকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, একটা একক ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই পরিমাণ কৃতকার্যকে আমরা বলবো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমাকে কন্টিনিউ করতে হয়, কোনো দুটো পয়েন্টের মধ্যে বাইরে থেকে একটা কাজ করতে হয়, একটা ওয়ার্ক ডান করতে হয়, আর এই ওয়ার্ক ডানটা কে করে, সেল বা ব্যাটারি। তাহলে সেল বা ব্যাটারির ইলেকট্রিক্যাল এনার্জি কিছুই না, একটা ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে এই কৃতকার্যের মানটাই হচ্ছে ওই সেল বা ব্যাটারির ইলেকট্রিক্যাল এনার্জি। এবার আমরা এই ইলেকট্রিক্যাল এনার্জি একটা ব্যাটারির ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি কীভাবে ক্যালকুলেট করি সেটা দেখো। দেখো এখানে আমরা একটা ব্যাটারি নিলাম। তাহলে এই ব্যাটারির আমরা জানি এটা পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এখন সার্কিটটাকে যদি ক্লোজ করি তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, কারণ হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড মানে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, ফলে আমরা জানি কারেন্ট ফ্লো করবে হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকে। অর্থাৎ এই ব্যাটারির এখান থেকে আই কারেন্ট এভাবে ফ্লো করবে আর এইদিকে আই কারেন্ট এসে এন্টার করবে। যদি ব্যাটারিটাকে আমরা কী করি, ক্লোজ করি, অর্থাৎ ব্যাটারিটাকে কোনো একটা রেজিস্ট্যান্সের সাথে সার্কিটটাকে ক্লোজ করতে হবে। সার্কিটটাকে এখানে যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু মানে আমি এটার সাথে যদি একটা রেজিস্ট্যান্স, ক্লোজ বলতে এটার সাথে একটা যদি রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই তখন সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে, ফলে তখন এইভাবে একটা কারেন্ট এইভাবে ফ্লো করবে, এখানে আসবে। তাহলে এই যে কারেন্টটা ফ্লো করানোর জন্য, তাহলে আমরা জানি কারেন্ট কখন ফ্লো করে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে কারেন্ট ফ্লো করবে। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কে করছে, ব্যাটারি বা সেল করছে। তাহলে এক্ষেত্রে আমরা এই সেল বা ব্যাটারির ইলেকট্রিক্যাল এনার্জিটা বের করবো। কীভাবে বের করবো দেখো, এখন আমি বলতে পারি এটা ব্যাটারিটা যদি ভোল্টেজ ভি ভোল্ট হয়, ব্যাটারিটার ভোল্টেজ আমি ধরলাম ভি ইজিক্যাল টু সেটা 5 ভোল্ট হতে পারে, 6 ভোল্ট হতে পারে, কত খুশি হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি ধরলাম ব্যাটারিটার ভোল্টেজ ভি। তাহলে ব্যাটারিটার ভোল্টেজ ভি মানে এইখানের পোটেনশিয়ালটা আমি বলবো ভি, আর এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0। এই পয়েন্টের পোটেনশিয়াল ভি আর এই পয়েন্টের পোটেনশিয়াল 0। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যেহেতু এটা ভি, এটা ভি নয়, এটা 0। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেজন্য আমি বলবো যে যেহেতু দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে।
আমরা ফার্স্টেই বলেছি কারেন্ট তখনই ফ্লো করবে কোনো কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে যখন তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কে করছে, না এই সেল বা ব্যাটারি করছে। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা করার জন্য তাকে কত পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা রাখার জন্য তাকে কত পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। যেহেতু দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল ভি, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0, তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস 0। ওকে, তাহলে ভি মাইনাস 0 ইজ ইকাল টু কী হবে, দিস ইজ ইকাল টু, তাহলে আমরা বলবো ওয়ার্ক ডান। আচ্ছা, এটা ভি, এটা 0, তাহলে আমরা ওয়ার্ক ডান করবো। তাহলে একটা ইউনিট পজিটিভ চার্জ করবো, একক ধনাত্মক আধানকে 0 থেকে ভিতে নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান, তাহলে কত পরিমাণ এখানে এই ব্যাটারিটা এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করার জন্য কত পরিমাণ ওয়ার্ক ডান করছে সেটা আমি বের করতে চাইছি। সেই ওয়ার্ক ডানটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমি ওয়ার্ক ডান, এটা আমি এক্সটার্নাল ওয়ার্ক ডান লিখলাম বাই কিউ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে, ওয়ার্ক ডানটা হবে কিউ ইন্টু ভি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম, অর্থাৎ ওয়ার্ক ডান যেটা পেলাম যেটা হচ্ছে কিউ ইন্টু ভি। যদি ব্যাটারিটার ভোল্টেজ ভি হয় তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা আমরা কী পেলাম, কিউ ইন্টু ভি। দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এটাই বেসিক্যালি কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি, যার ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু ভি। তো এটা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা তাহলে রাশিমালা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। ইলেকট্রিক্যাল এনার্জি রাশিমালা কিউ ইজ ইকাল টু ইউ এক্সটার্নাল, দিস ইজ ইকাল টু ই দিয়ে আমরা ডিনোট করি ইলেকট্রিক্যাল এনার্জিকে। তো ইলেকট্রিক্যাল এনার্জি দিস ইজ ডিনোটেড বাই ই। সাধারণত ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা ই দিয়ে ডিনোট করি, তাহলে ই ইজ ইকাল টু আমরা যেটা পেলাম ফাইনালি কিউ ইন্টু ভি। তাহলে দেখো এখানে এটা গেল ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কনসেপ্টে পেলাম। এর ইউনিট কী হবে, যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি যেহেতু একটা ওয়ার্ক ডান, সেই জন্য এর ইউনিট কী হয়, এর ইউনিট হচ্ছে জুল। ওয়ার্ক ডান, সেই জন্য ইউনিট কী হবে, জুল হবে। এছাড়া আরও কিছু ইউনিট আছে যেটা আমি পরে বলছি। ওকে, তারপর নেক্সট আমরা যাবো ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার, তাহলে একটা ব্যাটারির ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ক্যালকুলেট করতে শিখলাম। এবার ক্যালকুলেট করবো ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার কী হবে, একটা ব্যাটারি ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে দিস ইজ ইকাল টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম। এটাকে বলবো আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ারের আমরা বেসিক ফর্মেটই জানি, কৃতকার্য বাই সময়, দিস ইজ ইকাল টু পাওয়ার। সো ইলেকট্রিক্যাল পাওয়ার হবে এনার্জি বাই টাইম, দিস ইজ ইকাল টু ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার হবে তাহলে কিউ ভি বাই টি। এখন ভি বাই টি মানে এটা পোটেনশিয়াল ডিফারেন্স বাই টি টাইম। তাহলে যদি আমরা ধরি এরকম একটা ব্যাটারি নিই, ব্যাটারির এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি হয়, এখানকার পোটেনশিয়াল যদি 0 হয়, এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই কারেন্ট এন্টার করছে, তাহলে এক্ষেত্রে আমরা ভি বাই টি ইজ ইকাল টু বলবো কি আই। তাহলে আমরা এটা আমরা কী লিখতে পারি, দিস ইজ ইকাল টু কিউ বাই টি, অর্থাৎ চার্জ পার ইউনিট টাইম, দিস ইজ ইকাল টু হচ্ছে আই কারেন্ট, আই ইন্টু ভি। তাহলে পাওয়ার যেটা হচ্ছে আমরা ডিনোট করলাম পি দিয়ে, তাহলে পি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারবো, ভি ইন্টু আই। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ইকাল টু কি, ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ইকাল টু ভি ইন্টু আই। তাহলে এই ব্যাটারির যদি দুই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ভি হয় এবং ওই ব্যাটারির জন্য যদি আই কারেন্ট ফ্লো করে, কোনো ব্যাটারি কোনো রেজিস্ট্যান্সের সঙ্গে যখন আমরা কানেক্ট করবো, ক্লোজ করবো সার্কিটটাকে, তখন তার জন্য যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে ব্যাটারির ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে, পি ইজ ইকাল টু ভি ইন্টু আই। অর্থাৎ ভি হচ্ছে ভোল্টেজ, তাহলে ভি ইন্টু আই, দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা জিনিস দেখাবো। এখানে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে ব্যাটারি দ্বারা কার্য করছে আর ব্যাটারি উপর কার্য করা হয়। দুটো জিনিস আমরা এক্ষেত্রে দেখবো, একটা কোনো সেল বা ব্যাটারি দ্বারা কার্য, একটা ব্যাটারির উপরে কার্য, দুটো কাজ এখানে হয়। তোমরা পড়ে এসেছো যখন ক্যাপাসিটরে চার্জিং আর ডিসচার্জিং দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমরা পড়ে এসেছো চার্জিং আর একটা হচ্ছে ডিসচার্জিং। চার্জিংয়ের সময় কি হয় না, চার্জিংয়ের সময় ব্যাটারি উপর কার্য হয়, ঠিক আছে। আর ডিসচার্জিংয়ের সময় কি হয়, ব্যাটারির দ্বারা কার্য হয়। অর্থাৎ চার্জিংয়ের সময় কি হয়, যদি আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করি, তাহলে চার্জিংয়ের সময় কি দেখব যে আমরা কি জানি ইলেকট্রনগুলো এখানে এসে জমা হতে থাকে। চার্জিংয়ের সময় ব্যাটারির দুটো তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন এসে জমা হতে থাকে,
ঠিক আছে, ফলে কী হয় যেটাকে আমরা চার্জ বলি। তাহলে এক্ষেত্রে কী হয়, কারেন্ট ফ্লোটা কোন দিকে করে, এই দিকে কারেন্ট ফ্লো করে, আই কারেন্টটা এইদিকে ফ্লো করবে চার্জিংয়ের সময়। আর ডিসচার্জিংয়ের সময় আমরা কী দেখি না, ডিসচার্জিংয়ের সময় দেখবো একটা ব্যাটারির ক্ষেত্রে কী হয়, কারেন্ট ফ্লোর ডিরেকশানটা হয় এই দিক বরাবর। তাহলে চার্জিংয়ের সময় কারেন্ট ফ্লোর ডিরেকশানটা হয় এই দিক বরাবর, আর ডিসচার্জিংয়ের সময় কারেন্ট ফ্লোটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এক্ষেত্রে যদি এর পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি এক্ষেত্রে ভি হয়, তাহলে আমি বলবো এখানে পোটেনশিয়াল ভি, এটা হচ্ছে 0। এখানে আমরা বলবো এটা যদি ভি হয়, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল ভি আর এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0। তো চার্জিংয়ের সময় তাহলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কত হবে, তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি হবে ই ইজ ইকাল টু ইলেকট্রিক্যাল এনার্জি দিস ইজ ইকাল টু কিউ ইন্টু ভি। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যদি আমি এইভাবেই ক্যালকুলেট করি, অর্থাৎ ভি মাইনাস 0, তাহলে এক্ষেত্রে ভি মাইনাস 0 ইজ ইকাল টু হবে ইউ এক্সটার্নাল, ইউ কৃতকার্য এক্সটার্নাল বাই কিউ। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা বলবো ভি মাইনাস 0, অর্থাৎ এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভি মাইনাস 0, ভি মাইনাস 0 দিস ইজ ইকাল টু এক্সটার্নাল বাই কিউ। বাট এখানে কি হয় না, যেহেতু চার্জ কারেন্ট, কিন্তু এখানে যেহেতু চার্জের ডিরেকশনের একটা ব্যাপার আছে, অর্থাৎ চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হবে, ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, মানে আমরা বলতে পারি যে কারেন্টের ডিরেকশন এইদিকে, মানে এইভাবে আসছে, এইভাবে। অর্থাৎ এক্ষেত্রে যে এই ওয়ার্ক ডানটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো এটা 0 মাইনাস ভি, এটা হবে 0 মাইনাস ভি। দেখো কারেন্টের ডিরেকশন আলাদা, ঠিক আছে, কারেন্টের ডিরেকশন আলাদা, কারেন্ট এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, মানে আমি বলবো যে যেহেতু কারেন্ট এইদিকে ফ্লো করছে, তাহলে ধনাত্মক আধানটা যে কোনো একটা কন্ডাক্টিংয়ের মধ্যে দিয়ে যদি এই দিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো করে, তার বলবো পজিটিভ চার্জ পার্টিকেল এই দিক থেকে এইদিকে যাচ্ছে, অথবা আমি বলবো ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, যার জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। সোজা হিসেব যদি আমরা বলি কারেন্ট এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, মানে কি বলবো আমরা, একটা ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, বা আমি বলবো একটা ধনাত্মক আধান এই দিক থেকে এইদিকে আসছে। ধনাত্মক আধান যেই দিক থেকে যেদিকে যায় সেদিকে কারেন্ট ফ্লো করে, বা আমরা বলবো ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করে। তাহলে যেহেতু এখানে কারেন্টটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তার মানে আমি বলবো একটা ধনাত্মক আধান এই দিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে 0, এখানে ধনাত্মক আধানটা বেসিক্যালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ এইটা থেকে এটা থেকে যাচ্ছে, তাহলে একটা ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে, তাহলে এক্ষেত্রে আমরা কী হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে 0 মাইনাস ভি। তাহলে 0 মাইনাস ভি, পোটেনশিয়াল ডিফারেন্স 0 মাইনাস ভি, মানে হচ্ছে একটা একক ধনাত্মক আধান এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যে পরিমাণ কৃতকার্য, সেই জন্য আমি এখানে 0 মাইনাস ভি করলাম। এক্ষেত্রে যেহেতু কারেন্টের ডিরেকশনটা যেহেতু এই দিক থেকে এই দিকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তাহলে একক ধনাত্মক আধান নিশ্চয়ই এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ধনাত্মক আধান এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এখানে ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানটা এই দিক থেকে এই দিকে আসছে, সেই জন্য এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স ভি মাইনাস 0 হচ্ছে একক ধনাত্মক আধান এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কৃতকার্য, আর এক্ষেত্রে একক ধনাত্মক আধান এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কৃতকার্য হচ্ছে। তাহলে এক্ষেত্রে 0 মাইনাস ভি ইজিক্যাল টু এটা, এখানে ভি মাইনাস 0 ইজিক্যাল টু কিউ এক্সটার্নাল বাই কিউ। তাহলে এক্ষেত্রে আমরা বলবো কিউ এক্সটার্নাল দিস ইজ ইকাল টু কিউ ইন্টু ভি, বাট মাইনাস, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান হবে এক্সটার্নাল, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে ডিসচার্জিংয়ের সময়, অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, চার্জিংয়ের সময় কী হচ্ছে আর ডিসচার্জিংয়ের সময় কী হচ্ছে। চার্জিংয়ের সময় হচ্ছে যে ওয়ার্ক ডান, এটা হচ্ছে এক্ষেত্রে ডিসচার্জিংয়ের সময় ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ব্যাটারির দ্বারা কৃতকার্য, আর এটা হচ্ছে ব্যাটারির উপরে কৃতকার্য করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিউ ভি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস অফ কিউ ইন্টু ভি। তাহলে এক্ষেত্রে পাওয়ার কত হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার, চার্জিংয়ের সময় ইলেকট্রিক্যাল পাওয়ার হবে, তাহলে কিউ ভি বাই টি দিস ইজ ইকাল টু কিউ বাই টি, মানে হচ্ছে চার্জ ফ্লো বাই ইউনিট টাইমে যে পরিমাণ চার্জ ফ্লো করে, দিস ইজ ইকাল টু কারেন্ট, তাহলে ভি ইন্টু আই বা আই ইন্টু ভি। তাহলে এক্ষেত্রে পাওয়ারটা কত হবে, এক্ষেত্রে পাওয়ারটা হবে মাইনাস অফ আই ইন্টু ভি, শুধু মাইনাসটা আসবে এর ক্ষেত্রে চার্জিংয়ের সময়। তো চার্জিংয়ের সময় ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে মাইনাস আই ইন্টু ভি, আর ডিসচার্জিংয়ের সময় ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে আই ইন্টু ভি। তাহলে দেখো এখানে মাইনাস আই ইন্টু ভি, মানে এখানে আমি বলবো কী হচ্ছে, এক্ষেত্রে পাওয়ার অ্যাবজর্ব করছে, যেহেতু মাইনাস সেই জন্য আমি বললাম এক্ষেত্রে তাহলে পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে বাই ব্যাটারি বলতেই পারি। আর এক্ষেত্রে বলবো আমি পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে না, যেহেতু পজিটিভ আছে এখানে বলবো পাওয়ার ডেসিপেটিং হচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো পাওয়ার ডেসিপেটেড হচ্ছে, বা পাওয়ার সাপ্লাই করছে, পাওয়ার সাপ্লাই বাই ব্যাটারি। তাহলে এই ক্ষেত্রে ব্যাটারি ডিসচার্জিংয়ের সময় কী করে, ব্যাটারি পাওয়ার সাপ্লাই করে, সেই জন্য পাওয়ারটা পজিটিভ এসছে। আর এক্ষেত্রে পাওয়ারটা নেগেটিভ এসছে, মানে হচ্ছে এক্ষেত্রে ব্যাটারি কী করছে, পাওয়ার অ্যাবজর্ব করছে।
ওকে, তাহলে আমরা সেলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পাওয়ার ক্যালকুলেট করতে শিখলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম কখন পাওয়ার পজিটিভ হয়, কখন পাওয়ার নেগেটিভ হয়, কখন কৃতকার্য ব্যাটারির ক্ষেত্রে কখন কৃতকার্য ব্যাটারির দ্বারা হয়, কখন ব্যাটারির উপরে কৃতকার্য করা হয়, সেটা আমরা এক্সপ্লেনেশন করলাম। তাহলে পাওয়ারের ইউনিট কী হবে, তাহলে পাওয়ারের ইউনিট হবে তাহলে হচ্ছে জুল পার সেকেন্ড। যেহেতু পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিটটা কী হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার ইজিক্যাল টু, যেহেতু ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিট হবে ইলেকট্রিক্যাল পাওয়ার, যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম, ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট হচ্ছে জুল, তাহলে জুল পার টাইম মানে হচ্ছে সেকেন্ড, জুল পার সেকেন্ড। ওকে, তাহলে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি কি ওয়াট। তাহলে আমরা যেটা পেলাম ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। ওকে, তাহলে আমরা পাওয়ার ইজিক্যাল টু বেসিক্যালি আমরা পেলাম ই বাই টি, ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম। তাহলে এখানে পাওয়ারের ইউনিট যেহেতু ওয়াট, ঠিক আছে, তাহলে আবার ওয়াট ইন্টু সেকেন্ড আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট। ই ইজিক্যাল টু আমরা লিখতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি, আবার ইজিক্যাল টু কি লিখতে পারি পি ইন্টু টি। যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট হচ্ছে পি ইন্টু টি, সেহেতু আমরা কী লিখতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি ইজিক্যাল টু যেহেতু পি ইন্টু টি, তাহলে আবার বলতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট আমরা কী বলতে পারি ওয়াট ইন্টু সেকেন্ড, আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে 1 ওয়াট কাকে বলে এটা তোমরা বলতে পারবে ডেফিনেশন ফর্মুলা থেকে। তাহলে বেসিক্যালি তাহলে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিট দেখলাম, ইলেকট্রিক্যাল পাওয়ার কি ক্যালকুলেট করলাম। এবার আমরা দেখব, এটা একটা ব্যাটারির ক্ষেত্রে গেল, ব্যাটারির ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেট করলাম, ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেট করলাম। সেক্ষেত্রে বললাম ইলেকট্রিক্যাল পাওয়ার কখন পজিটিভ হয়, ইলেকট্রিক্যাল পাওয়ার কখন নেগেটিভ হয়, এক্সেট্রা। এরপরে যেটা ডিসকাস করবো, যখন একটা কারেন্ট কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো করে তখন তার ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। ওকে, তাহলে সাপোজ আমি ধরলাম যে নেক্সট আমরা যেটা ডিসকাস করব, যদি ধরো একটা রেজিস্ট্যান্স থাকে আর একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ধরলাম আই কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো করছে মানে এক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে এই কন্ডাক্টিং ওয়্যারটার দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এখানকার পোটেনশিয়াল ধরলাম ভি, এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স ধরলাম জিরো, পোটেনশিয়াল জিরো। তার এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে ভি মাইনাস জিরো। তাহলে ভি মাইনাস জিরো হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে আর ইলেকট্রিক্যাল এনার্জি কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইজিক্যাল টু কী বলতে পারি, পাওয়ার ইজিক্যাল টু আমরা ই বাই টি জানি। আচ্ছা, এখানে একটু বলে ফেলি ই বাই টি, আবার ই ইজিক্যাল টু আমরা কি জানি বলো তো, ইউ ইজিক্যাল টু আমরা একটু আগেই বলেছি, বের করেছি ই ইজিক্যাল টু, তাহলে এক্ষেত্রে আমরা অলরেডি জানি ই ইজিক্যাল টু কিউ ইন্টু ভি, তাহলে কিউ ইন্টু ভি বাই টি। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে এক্ষেত্রে পি ইজিক্যাল টু আমরা ভি ইন্টু আইও লিখতে পারি, যেটা এখান থেকে বলেছিলাম কিউ বাই টি, দিস ইজ ইজিক্যাল টু আই, সো আমরা পাওয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি ভি ইন্টু আই। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যেহেতু এই পয়েন্টের পোটেনশিয়াল ভি, এই পয়েন্টের পোটেনশিয়াল জিরো, তাহলে এর মধ্যে যদি আই কারেন্ট ফ্লো করছে তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি এবং এর মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এক্ষেত্রে আমি বলবো ইলেকট্রিক্যাল পাওয়ার হবে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। পাওয়ার ইজিক্যাল টু আবার কি লিখতে পারি, দেখো এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার পি ইজিক্যাল টু ভি আই লিখতে পারি। আবার আমরা জানি ফ্রমস ওহমস ল ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, তাহলে ভি ইজিক্যাল টু আই আর যদি পুট করে ফেলি তাহলে এখানে কত হবে আই স্কোয়ার আর হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা কি লিখতে পারি, দেখো পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, আবার পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি ভি আই। আচ্ছা, এবার আমরা আবার আয়ের জায়গায় আমরা পুট করতে পারি আই ইজিক্যাল টু আমরা পুট করতে পারি ভি বাই আর পুট করতে পারি। তাহলে আয়ের জায়গায় যদি ভি বাই আর পুট করি তাহলে হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ারের আমরা তিনটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, এখানে আমরা আই ভ্যালু পুট, ভি এর ভ্যালু পুট করলাম আই ইন্টু আর, সেই জন্য আমরা পেলাম পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর পেলাম। আবার আমরা কী করলাম না আয়ের জায়গায় পুট করলাম ভি বাই আর, সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইজিক্যাল টু পি ইজিক্যাল টু কী পেলাম ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা আমাদের যেটা দরকার হবে সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের তিনটা ফর্মুলা এখান থেকে পেলাম। তাহলে যেহেতু ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি হচ্ছে ভি ইন্টু আই, আবার হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক্যাল পাওয়ার ইজিক্যাল টু আমরা জানি এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম। ওকে, সেজন্য আমরা কি লিখতে পারি পি ইজিক্যাল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিই বাই ডিটি, ডি বাই ডিটি আমরা লিখতে পারি। তাহলে ডি ইজিক্যাল টু বাই ডিটি মানে চেঞ্জ অফ ইলেকট্রিক্যাল এনার্জি বাই চেঞ্জ অফ টাইম, দিস ইজ ইকাল টু পি, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা কখন লিখব, যদি কোনো কারণে কারেন্ট ফ্লোটা যদি চেঞ্জ করে, টাইমের রেসপেক্টে যদি কারেন্ট ফ্লো চেঞ্জ হয়, কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো থাকে তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করবো না। যদি কোথাও বলে দেওয়া থাকে যে কারেন্ট চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে,
তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করবো ইলেকট্রিক্যাল পাওয়ার বের করার জন্য। তাহলে তখন পি ইজ ইকাল টু হবে ডি বাই ডিটি। কেন হয় দেখো, তাহলে এক্ষেত্রে ডি ইজ ইকাল টু কী পাবো, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ইজ ইকাল টু আমরা লিখতে পারি পি ইন্টু ডিটি। ঠিক আছে, যেহেতু পি ইজ ইকাল টু ডি বাই ডিটি, তাহলে ডি ইজ ইকাল টু আমরা লিখতে পারি পি ইন্টু ডিটি। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা উভয় পক্ষে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আমরা উভয় পক্ষে কী করলাম, ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড করলাম, তাহলে আমি ইন্টিগ্রেটিং অফ ডিই দিস ইজ ইকাল টু ইন্টিগ্রেটিং অফ পি। আচ্ছা, পি এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। পি এর জায়গায় যে ভ্যালুটা বসাচ্ছি সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। এর জায়গায় কী বসাচ্ছি আমরা, আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু ডিটি। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো আর তো কনস্ট্যান্ট, তো রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট আমরা আগেই জানি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডি দিস ইজ ইকাল টু ই, ইন্টিগ্রেশন অফ ডি এটা হচ্ছে দিস ইজ ইকাল টু ই, এটা আই স্কোয়ার ইন্টু আর দিস ইজ ইকাল টু ডিটি। এখানে আর কনস্ট্যান্ট, আরটাকে আমরা বাইরে বের করলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি হবে। এবার দেখো যদি কারেন্টটা ভেরিয়েবল হয়, এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু ডিটি ইজ ইকাল টু আর ইন্টু ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি। এবার দেখো কারেন্টটা যদি উইথ রেসপেক্ট টু টাইমের রেসপেক্টে যদি ভ্যারি করে, তখন আইটা ভেরিয়েবল হয়ে যাবে বা আইটা কনস্ট্যান্টও হতে পারে। তাহলে আমরা দুটোই দেখাবো, আই যখন কনস্ট্যান্ট, আই যখন ভেরিয়েবল। তাহলে আমরা যেটা পেলাম ই ইজ ইকাল টু আর ইন্টু ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি। তাহলে আমি বলেছি যে কোনো কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, যে রেজিস্ট্যান্সের দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, এখন এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টটা কিন্তু ফাংশন অফ টি হতে পারে, অর্থাৎ টি এর উপর ডিপেন্ড হতে পারে, বা এই আই ইজ ইকাল টু কনস্ট্যান্ট হতে পারে, দুটোই হতে পারে। আই কনস্ট্যান্ট হতে পারে বা আই টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে পারে। যদি আই কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কী করবো, ই ইজ ইকাল টু করবো তখন আই স্কোয়ারটাকে বাইরে বের করে নেবো, আই স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে টি, তো তখন আমরা কী লিখবো, ই ইজ ইকাল টু আই স্কোয়ার আর ইন্টু টি। তখন ইলেকট্রিক্যাল এনার্জি আই ইজ ইকাল টু আমরা ই ইজ ইকাল টু কী লিখতে পারি, আই স্কোয়ার আর ইন্টু টি, হোয়েন আই ইজ কনস্ট্যান্ট, যখন আইটা কনস্ট্যান্ট টাইমের অ্যাসপেক্টে, যখন আয়ের কোনো চেঞ্জ হবে না তখন। ওকে, আচ্ছা, এখান থেকে আবার কী লিখতে পারি, আই স্কোয়ার ভি, আয়ের জায়গায় আমি ভি বাই আর লিখতে পারি। আয়ের জায়গায় যদি ভি বাই আর লিখি তখন ই ইজ ইকাল টু কী হবে দেখো, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে তখন আমরা লিখবো ভি স্কোয়ার বাই আর টি, এটা আমরা লিখতে পারি। বা আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর টি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই ইজ ইকাল টু আমরা লিখতে পারি ভি, এটাকে আমরা ভি স্কোয়ারটাকে এভাবে লিখছি ভি ইন্টু আরেকটা ভি করলাম ভি বাই আর ইন্টু টি। এবার আমরা ওহমস ল থেকে জানি ভি বাই আর ইজ ইকাল টু কি আই, সেজন্য আমরা এখান থেকে লিখতে পারি ভি আই ইন্টু টি। ইলেকট্রিক্যাল, তখন ইলেকট্রিক্যাল এনার্জি কী হবে, ই ইজ ইকাল টু, তিনটে ফর্মুলা পেলাম, তখন ইলেকট্রিক্যাল এনার্জি ই হবে আই স্কোয়ার আর টি হতে পারে, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি হতে পারে, বা ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকাল টু তুমি পুট করতে পারো ভি ইন্টু আই ইন্টু টি, যখন আই কনস্ট্যান্ট। বাট যদি আই ভেরিয়েবল হয়, যদি আই ভেরিয়েবল হয়, ইফ আই ইজ ভেরিয়েবল বলতে যদি আই ফাংশন অফ টি হয়, যদি আইটা ফাংশন অফ টি হয়, টি এর ফাংশন হয়, ঠিক আছে, তখন ইলেকট্রিক্যাল এনার্জি কী হবে, তখন ইলেকট্রিক্যাল এনার্জিকে আমাকে এইভাবে লিখতে হবে আর ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি। এবং তখন ইলেকট্রিক্যাল এনার্জি বের করতে গেলে আমাকে এখানে টাইমের লিমিটিং ভ্যালুটা বলে দিতে হবে, লোয়ার লিমিট এবং আপার লিমিট, কত টাইমের মধ্যে আমি ইলেকট্রিক্যাল এনার্জিটা ক্যালকুলেট করতে চাইছি, সেই এনার্জি ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু বলে দেওয়া থাকতে হবে, তখন আমরা সেভাবে ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেট করতে পারবো। একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল হিসাবে ধরলাম, ফার্স্ট অফ অল আমি বলছি, দেখো ধরলাম একটা ক্লোজ সার্কিট আছে, এরকম একটা ক্লোজ সার্কিট, এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে 2 ওহম, আর ব্যাটারিটা আছে ধরো 5 ভোল্ট, ব্যাটারিটা কত আছে 5 ভোল্ট। তাহলে আমাকে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি ফাইন্ড দ্য এনার্জি বের করতে বলেছে, আমাকে যদি এখানে এনার্জিটা বের করতে হয় তাহলে কত হবে, ফাইন্ড দ্য এনার্জি। যেহেতু এক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট, এক্ষেত্রে কারেন্টটা কী হবে, কনস্ট্যান্টই হবে, বিকজ এক্ষেত্রে কারেন্ট কত হবে, তাহলে এক্ষেত্রে হেয়ার কারেন্ট ইজ ইকাল টু হবে
কারেন্ট ইজ ইকাল টু হবে 5/, V is equal to I into R, 5/2, this is equal to current, তাহলে 5/2 this is equal to এত অ্যাম্পিয়ার। তো এখানে 5/2 এটা কনস্ট্যান্ট কারেন্ট হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি যেটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে আর যে এক্ষেত্রে বলে দেওয়া থাকতে হবে ফাইন্ড দ্য এনার্জি ইন 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে যদি আমরা বের করি এনার্জিটাকে, 2 সেকেন্ডের জন্য বের করি ফর টি ইজ ইকাল টু 2 সেকেন্ডের জন্য যদি আমরা এক্ষেত্রে এনার্জিটা ক্যালকুলেট করি, তাহলে এক্ষেত্রে ই ইজ ইকাল টু আমরা ইউজ করবো, ই ইজ ইকাল টু কোন ফর্মুলা ইউজ করবো, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর ইন্টু টি। ওকে, তাহলে আই স্কোয়ার আর ইন্টু, তাহলে আয়ের ভ্যালুটা আমরা জানি 5/2, তাহলে এক্ষেত্রে দেখে নাও বসিয়ে দাও 5/2 এর হোল স্কোয়ার ইন্টু আর 2, তাহলে এখানে রেজিস্ট্যান্সের মধ্যে ওয়ার্ক ডানটা হবে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কত হবে, ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল এনার্জি আই স্কোয়ার আর টি, দিস ইজ ইকাল টু 5/2 এর হোল স্কোয়ার ইন্টু আর বলতে 2 ইন্টু টাইম হচ্ছে 2, তাহলে 25/2 ইন্টু 2, আচ্ছা দুটো 2 ক্যান্সেল হয়ে যায়, দ্যাট ইজ ইকাল টু 25 তো জুল, 25 জুল। এক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট ছিল বলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পেরেছি। বাট নেক্সট বলেছে, নেক্সট একই ম্যাথস আছে, নেক্সট আরেকটা ম্যাথস আমি বলছি, যদি এখানে এটা বলে দেওয়া থাকতো যে কোনো একটা সার্কিটের ক্ষেত্রে, নেক্সট এক্সাম্পল দেখো, যে যদি কারেন্ট আই ইজ ইকাল টু কোনো ক্লোজ সার্কিটের মধ্যে কারেন্ট আই ইজ ইকাল টু যদি ধরো 2t, আই ইজ ইকাল টু 2 ইন্টু টি, অর্থাৎ দেখতে পাচ্ছ টাইমের রেসপেক্টে কারেন্ট চেঞ্জ হচ্ছে কোনো একটা ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে বা কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যেটা করছে, ধরো একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু 2 ওহম, এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে দিস ইজ ইকাল টু আই, আর আই ইজ ইকাল টু 2t, টাইমের রেসপেক্টে কারেন্ট কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাহলে এক্ষেত্রে কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা কি না, সেটা যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে, তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেট করতে গেলে আমি ডাইরেক্ট আমার এই ফর্মুলা ইউজ করবো বলেছিলাম, যদি কারেন্ট ভেরিয়েবল হয় তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করবো, অর্থাৎ আচ্ছা এখানে যেটা কোশ্চেনটা যেটা বলে দেওয়া আছে ফাইন্ড দ্য এনার্জি অ্যাট এ টাইম 0 to 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরা কী করবো, ইলেকট্রিক্যাল এনার্জিটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মুলা কি জানি, আই ইজ ইকাল টু আর ইন্টু ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি। তাহলে দেখো আর মানে কত, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু 2 বলে দেওয়া আছে, আই স্কোয়ার বলতে এখানে কত আছে 2t, তাহলে এটা হবে 2tর হোল স্কোয়ার, আই স্কোয়ার যেহেতু হচ্ছে মানে 2tর হোল স্কোয়ার ইন্টু ডিটি। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 2 ইজ ইকাল টু হবে 4t স্কোয়ার ইন্টু ডিটি, দিস ইজ ইকাল টু ই। বাট এখানে বলেছিলাম যে টাইমের লিমিটিং ভ্যালু লাগবে, কত থেকে কত টাইমের মধ্যে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেট করতে বলে দেওয়া আছে, 0 থেকে 2, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, তো 4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ 4 ইন্টু 2 মানে 8, ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার ডিটি মানে এটা হবে ইন্টিগ্রেশন যদি করে টি কিউব বাই 3, টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি কিউব বাই 3, বা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেওয়া 0 to 2, তাহলে দিস ইজ ইকাল টু 8/3 মাইনাস 0, তাই না, টির মধ্যে আমরা একবার 2 বসালাম একবার 0 বসালাম, তাহলে হচ্ছে 8/3 0, দিস ইজ ইকাল টু তাহলে হবে 64/3 এত জুল, লিমিটিং ভ্যালু বসে দিলে কত আসছে এত জুল। তাহলে এইভাবে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেট করতে পারি। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পাওয়ার রেটিং। পাওয়ার রেটিংটা কি না, দেখো বাল্বে অনেক সময় দেখবে কোনো কারেন্ট, বিশেষ করে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে পাওয়ার আর ভোল্টেজ লেখা থাকে, কীভাবে লেখা থাকে, ধরো অনেক বাল্বে দেখো লেখা থাকতো, ধরো একটা বাল্ব নিলাম, এবার পাশে যেগুলো লেখা আছে 100 ওয়াট আর নিচে লেখা আছে 220 ভোল্ট। বেসিক্যালি সমস্ত বাল্বের ক্ষেত্রে এটা লেখা থাকে, 220 ভোল্টটা কমন থাকে, কারণ আমাদের যে লাইনটা আছে 440 লাইন থেকে এটা ডিভাইড হয়ে যায়, 220 থাকে বেসিক্যালি। তো এইভাবে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের পাশে কিন্তু আর পাওয়ার রেটিং লেখা থাকে, সেখানে লেখা থাকে 100 ওয়াট 220 ভোল্ট, এইভাবে লেখা থাকে। তাহলে এটা মানে কি, 100 ওয়াট মানে এটার পাওয়ারটা হচ্ছে পি, অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো এর পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট এবং ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে যদি এরকম কোনো রেটিং লেখা থাকে, এখান থেকে আমরা কী ক্যালকুলেট করতে পারি, তাহলে এই যে বাল্বটা আমরা এক্ষেত্রে যে বাল্বটা ধরেছি, এই বাল্বের রেজিস্ট্যান্স আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি।
রেজিস্ট্যান্সটা কত হবে? রেজিস্ট্যান্স দ্য বাল্ব দিস ইজ ইকাল টু, তাহলে আমরা কি জানি না, আমরা জানি পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, তাই তো? কারণ পি এর আমরা ফর্মুলা জানি কি, পি ইজ ইকাল টু ভি ইন্টু আই, আর আয়ের জায়গায় যদি আমরা ওহমস ল পুট করি, ভি ইজ ইকাল টু আবার কি জানি, আই ইন্টু আর। এক্ষেত্রে আমরা আই ইজ ইকাল টু কী বলতে পারি, দিস ইজ ইকাল টু ভি বাই আর। তার আয়ের জায়গায় যদি ভি বাই আর পুট করতে পি ইজ ইকাল টু কী আসছে, ভি স্কোয়ার বাই আর। ওকে, তো পি যদি ভি স্কোয়ার বাই আর হয় তাহলে আর ইজ ইকাল টু আবার কী লিখতে পারি, ভি স্কোয়ার বাই পি। এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে এখানে রেজিস্ট্যান্স ইজ ইকাল টু আমরা কি জানি, ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে রেটিং বলতে এখানে যেটা বলে দেওয়া আছে পাওয়ার এবং ভোল্টেজ বলে দেওয়া থাকে। তো এখানে ভোল্টেজ কত বলে দেওয়া আছে, 220, অর্থাৎ তাহলে এটা হবে 220 স্কোয়ার বাই পাওয়ার হচ্ছে 100। আর এটার মানে হচ্ছে, এটা বুঝতে হবে, এটা হচ্ছে এর রেজিস্ট্যান্স হচ্ছে, তাহলে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স এত ওহম। ওকে, তাহলে বাল্বটার রেজিস্ট্যান্স হবে এত ওহম। আর এখান থেকে কি জানতে পারি না, এখান থেকে আরেকটা জিনিস জানতে পারি যে ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে দিয়ে কত পরিমাণ ফ্লো করবে, এই বাল্বের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করতে পারে। এর থেকে বেশি কারেন্ট ফ্লো করলে কিন্তু বাল্বটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম যে কারেন্টটা হবে, দিস ইজ ইকাল টু পি ইজ ইকাল টু আমরা কি জানি, ভি ইন্টু আই। সো আই ইজ ইকাল টু পি বাই ভি, দ্যাটস মিন পি ইজ ইকাল টু এখানে আছে 100 বাই 220, মানে এটা হচ্ছে 0.05/11 এত অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে এক্ষেত্রে কারেন্ট ইজ ইকাল টু হবে 5/11 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হবে এত এবং কারেন্ট হবে কত, 5/11 অ্যাম্পিয়ার। এই রেটিং থেকে আমরা যেটা দুটো জিনিস এখান থেকে আমরা জানতে পারি, একটা তার রেজিস্ট্যান্সটা, আর একটা হচ্ছে ওই ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারে। ওর থেকে বেশি কারেন্ট ফ্লো করলে কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই রেটিংটা দেওয়া আছে, মানে এর ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট ভোল্টেজের মধ্যে, যদি পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বাল্বের পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট, এবং এটা 220 ভোল্টের মধ্যে যদি রাখা হয়, এই বাল্বের দুইটা পয়েন্টের মধ্যে, মানে দুই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 220 ভোল্টের মধ্যে রাখা হয়, তাহলে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। ওকে, এবার নেক্সট আমরা যেটা ডিসকাস করব, যদি আমরা কতগুলো রেজিস্ট্যান্সকে, নেক্সট এটা আমরা ডিসকাস করব কতগুলো রেজিস্ট্যান্সকে যদি আমরা সিরিজ কম্বাইন্ডে যুক্ত করে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে, বা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ার কত হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি এখান থেকে ওভাবে আসে না, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পলটা দিয়ে বোঝাই, বেসিক্যালি এক্সাম্পলটা দিয়ে আসে। একটা এমসিকিউ কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি ধরলাম এক্ষেত্রে 3টে বাল্ব নিলাম, এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম, এবং 3টে বাল্বকে দেখো সিরিজ কম্বিনেশনে যুক্ত করেছি, ঠিক আছে। 3টে বাল্বকে এখানে আমি সিরিজে যুক্ত করেছি, শ্রেণী সমবায় যুক্ত করেছি। এবং এক্ষেত্রে বলে দেওয়া আছে প্রত্যেকটা বাল্বের কিন্তু রেটিংটা বলে দেওয়া আছে। ফার্স্ট যে বাল্বটা আছে এর রেটিং বলে দেওয়া আছে, এটা হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট। সেকেন্ড যে বাল্বটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 50 ওয়াট 220 ভোল্ট। আর থার্ড যে বাল্বটা আছে সেটা আমি ধরলাম 25 ওয়াট 220 ভোল্ট। তিনটা আলাদা আলাদা রেটিংয়ের বাল্ব আছে, একটা 50 ওয়াটের, একটা 25 ওয়াট, একটা 100 ওয়াটের। এখানে 3টে বাল্ব আমি কানেক্ট করেছি সিরিজ সমবায়ে, সেটা হচ্ছে একটা 100 ওয়াট, একটা 50 ওয়াট, একটা 25 ওয়াট। এবং 3টি বাল্বকে আমি কি করেছি, একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি, এবং এই কানেকশানটা করেছি এটা অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত করেছি আমি, ঠিক আছে। তাহলে যদি এভাবে কানেক্ট করা হয়, তাহলে এক্ষেত্রে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কোন বাল্বটা সবথেকে বেশি গ্লো করবে, ব্রাইট কোনটা বেশি হবে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোন বাল্বের উজ্জ্বলতা সবথেকে বেশি হবে, এটা এরকম ব্যাপারটা। বা এই ব্যাপারটাকে আমি এভাবে সিমিলারলি এক্সাম্পল হিসেবে ট্রিট করছি। ধরলাম এই বাল্বের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকটা বাল্বের কিন্তু রেজিস্ট্যান্স আলাদা হবে। তাহলে আমি ধরলাম 3টে রেজিস্ট্যান্স এভাবে আছে, এই বাল্বের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকবে, এই বাল্বের একটা রেজিস্ট্যান্স থাকবে, এই বাল্বের একটা কী থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু আলাদা আলাদা। আমি রেজিস্ট্যান্স ধরলাম R1, R2, এক্ষেত্রে R3। তাহলে এই বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে R1, R2 এবং R3। ওকে, তাহলে এক্ষেত্রে R1 কত হবে, আমরা আগে R1, R2, R3 ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। তাহলে R1 ইজ ইকাল টু, আমরা জানি R1 ইজ ইকাল টু লিখতে পারি রেজিস্ট্যান্স ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার বাই পি বলতে R1 ইজ ইকাল টু এক্ষেত্রে ভি স্কোয়ার বাই পি, P1 এক নম্বরের ক্ষেত্রে যে পাওয়ার, তাহলে এখানে ভি স্কোয়ার বাই
যদি করি অর্থাৎ 220² বাই P1 বলতে 100, ওকে, এটা হবে R1। সিমিলারলি R2 কত হবে এক্ষেত্রে? R2 দিস ইজ ইকাল টু সিমিলারলি 220² বাই 50, এবং R3 কত হবে? R3 দিস ইজ ইকাল টু 220² বাই 25। তাহলে এক্ষেত্রে R1, R2, R3 ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিলাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো দেখো এখানে যে জিনিসটা গুলিয়ে ফেলে সেটা হচ্ছে এই যে পাওয়ারগুলো বলে দেওয়া আছে, এই বাল্বটার এটা হচ্ছে পাওয়ার রেটিং বলে দেওয়া আছে, যে এটা হচ্ছে যখন বাল্বের পাওয়ার হচ্ছে 100 ওয়াট, এটা যখন 220 ভোল্টের সাথে কানেক্ট করা হবে তখন এর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, এটা বলে দেওয়া আছে। এর ক্ষেত্রে 50 ওয়াট মানে ঠিক পাওয়ার হচ্ছে 50 ওয়াট, আর যখন এটা 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকবে তখন এর পাওয়ারটা কারেন্টটা এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, এটা মানে ঠিক সেই পরিমাণ কারেন্টই ফ্লো করবে। কিন্তু প্রত্যেকটা বাল্বের কিন্তু রেজিস্ট্যান্স আলাদা। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমি বলতে পারি এক্ষেত্রে R3 ইজ গ্রেটার দেন R2 ইজ গ্রেটার দেন R1। এখানে সবথেকে বেশি রেজিস্ট্যান্স R1, সবথেকে রেজিস্ট্যান্স বেশি কার ক্ষেত্রে? R3 রেজিস্ট্যান্স সবথেকে বেশি। এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 220² বাই 25 যেহেতু, সেজন্য আমি বলবো এখানে R3 ভ্যালু সবথেকে বেশি, তারপরে R2, তারপরে R1। ওকে, তাহলে এখানে রেজিস্ট্যান্সের এটা আমি অর্ডারটা সাজালাম, যেখানে R3 রেজিস্ট্যান্স অর্থাৎ এই বাল্বের রেজিস্ট্যান্স সবথেকে বেশি হবে, এই বাল্বের রেজিস্ট্যান্স তার থেকে কম, এই বাল্বের রেজিস্ট্যান্স তার থেকে কম, মানে সবথেকে কম রেজিস্ট্যান্স হচ্ছে এই বাল্বের মধ্যে, এই বাল্বের রেজিস্ট্যান্স সবথেকে কম, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এরপরে আমরা এই পাওয়ার রেটিং থেকে এই যে জিনিসটা আমরা বুঝলাম এটা বুঝতে হবে ফ্রম পাওয়ার রেটিং, এই যে রেটিংটা আছে এই রেটিং থেকে বুঝতে হবে, ফ্রম রেটিং থেকে আমি এটা বুঝতে পারলাম, ঠিক আছে, যে পাওয়ার রেটিংটা বলে দেওয়া আছে সেখান থেকে আমি তার প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম এবং রেজিস্ট্যান্সের অর্ডার হিসাবে সাজালাম। ফার্স্ট আমাকে এইটা করতে হবে, অর্ডার হিসাবে আগে রেজিস্ট্যান্সের অর্ডার হিসাবে আমাকে সাজিয়ে নিতে হবে। নেক্সট আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা বাল্বের ইন্ডিভিজুয়াল পাওয়ার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা বাল্বের ইন্ডিভিজুয়াল পাওয়ার যখন এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে দিয়ে এই ব্যাটারির সঙ্গে যখন কানেক্ট করব তখন কিন্তু এর প্রত্যেকটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে এর মধ্যে দিয়েও ঠিক সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এই বাল্বের মধ্যে দিয়েও ঠিক সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো আমি ধরলাম যে যখন এই ব্যাটারির সাথে এই ভোল্টেজের সাথে কানেক্ট করলাম তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কত? আই। কত কারেন্ট ফ্লো করছে? প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। যদি প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করে তাহলে এক্ষেত্রে প্রথম বাল্ব অর্থাৎ ফার্স্ট যে বাল্বটা তার পাওয়ার কত হবে? প্রথম বাল্বের পাওয়ার কত হবে? তাহলে পাওয়ার ইজিক্যালটা আমরা কী বলবো? আই স্কোয়ার ইন্টু R1, আই স্কোয়ার ইন্টু R1, আই স্কোয়ার ইন্টু R1। সেকেন্ড বাল্বের ক্ষেত্রে পাওয়ার কত হবে? সেকেন্ড যে বাল্বটা আছে তার ক্ষেত্রে পাওয়ারটা হবে আই স্কোয়ার বাই R2, এবং থার্ড যে বাল্বটা তার ক্ষেত্রে পাওয়ার হবে আই স্কোয়ার ইন্টু R3। এটাকে আমি লিখলাম P1, P2 এবং এটাকে লিখলাম P3। তাহলে আমরা কি জানি? আমরা জানি R3 ভ্যালুটা সব থেকে বেশি। তাহলে R3 ভ্যালু যেহেতু সব থেকে বেশি সেজন্য আমি কি লিখতে পারি? এখান থেকে আমি তার পাওয়ারের অর্ডার অনুযায়ী সাথে তাহলে P3, P2, P1, অর্থাৎ 3 নম্বর বাল্বের পাওয়ার সব থেকে বেশি, ঠিক আছে, 3 নম্বর বাল্বের পাওয়ার সব থেকে বেশি, তারপরে 2 নম্বর বাল্বের পাওয়ার, তারপরে হচ্ছে 1 নম্বর বাল্বের পাওয়ার। তাহলে এক্ষেত্রে কোন বাল্বটা সব থেকে বেশি গ্লো করবে? তাহলে আমি বলবো তাহলে 3 নম্বর বাল্বটা, অর্থাৎ পাওয়ারের রেটিং অনুযায়ী সাজাতে হবে আমাকে। গ্লো কোনটা করবে? যার পাওয়ার সব থেকে বেশি, এই পাওয়ারটা হচ্ছে P3, P3 ইজ গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। তাহলে এটা যেটা সেটা হচ্ছে অর্ডার অফ ব্রাইটনেস, এটাকে আমি ব্রাইটনেসের অর্ডার অনুযায়ী সাজালাম P3। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো 3 নম্বর বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি যদি এটা সিরিজ কম্বিনেশনে যুক্ত করি। তাহলে ফার্স্টটাকে আমাকে যখন এরকম একাধিক বাল্ব হতে পারে বা অন্য কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস হতে পারে, তো সেক্ষেত্রে উজ্জ্বলতা এখানে বাল্বের ক্ষেত্রে উজ্জ্বলতা সব থেকে বেশি কার হবে? যার ক্ষেত্রে পাওয়ারটা বেশি। এই পাওয়ারটা স্যার অনেকে কি ভুলটা করে যে এর তো পাওয়ার এখান থেকে তো বুঝতে পারবো যে এর পাওয়ার তো 100 ওয়াট, এটা 50 ওয়াট, এটা 25 ওয়াট, তাহলে প্রথম বাল্বের পাওয়ার তো 100 ওয়াট না, প্রথম বাল্বের এটা রেটিংটা 100 ওয়াট, মানে এ ভোল্টেজ এটা মানে হচ্ছে এই বাল্বটার ক্ষেত্রে ফার্স্ট বাল্বের ক্ষেত্রে ভোল্টেজ পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট, এবং এটা যদি 220 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে রাখা হয় তখন এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। কিন্তু এটা তো আমরা 220 ভোল্ট আছে কি নেই আমরা তো জানা নেই, ঠিক আছে। তাহলে এখানে যে সোর্সটা আছে সেটা 220 ভোল্টের সঙ্গে বা এর দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল 220 আছে কি না এটা তো আমার জানা নেই।
তো সেই জন্য আমি ফার্স্টে কী করলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেট করলাম। তাহলে পাওয়ার কখন চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো আমি এই রেটিংগুলো থেকে ফার্স্ট অফ অল আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম। রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার পর রেজিস্ট্যান্সকে অর্ডার অনুযায়ী সাজালাম। এরপরে আমরা কী করলাম, পাওয়ারকে অর্ডার অনুযায়ী সাজালাম। যখন এই ব্যাটারির সঙ্গে কানেক্ট করব তখন প্রত্যেকটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, আর প্রত্যেকের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে এটাকে আমরা ইজিলি আমি এর পাওয়ারটাকে অর্ডার অনুযায়ী সাজাতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখলাম 3 নম্বর বাল্বের পাওয়ার সব থেকে বেশি হচ্ছে, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর। সেজন্য আমি বলতে পারি যেহেতু 3 নম্বর বাল্বের পাওয়ার সব থেকে বেশি, তাহলে বলবো ওই 3 নম্বর বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি। এখন একই জিনিস, একই এক্সাম্পল একটা নিউমেরিক্যালটাকে আমি ধরে নিলাম, এখন বাল্বগুলো যদি প্যারালাল কম্বিনেশনে যুক্ত করি, ঠিক আছে, তখন কী হবে, ধরলাম বাল্বটাকে এইভাবে যুক্ত করলাম, 3টা বাল্বকে এইভাবে প্যারালালি যুক্ত করলাম, গিয়ে আমরা কী করলাম, এখানে একটা ব্যাটারির সাথে এটাকে আবার কানেক্ট করলাম, ঠিক আছে। যদি ভাই ব্যাটারির সাথে কানেক্ট করি এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে বলবো কোন বাল্বের উজ্জ্বলতা ব্রাইট সব থেকে বেশি হবে। তো এটা আমাকে ক্যালকুলেট করতে গেলে কী করতে হবে, তাহলে এখানে এটা ফার্স্ট বাল্ব, এটা সেকেন্ড বাল্ব, এটা 3 নম্বর বাল্ব, ঠিক আছে, 1 2 3। তো এই ফার্স্ট বাল্বের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সগুলো একই রকমভাবে ধরলাম। এর পাওয়ার হচ্ছে যেটা আমরা আগেও ধরেছিলাম 100 ওয়াট, 220 ভোল্ট, 50 ওয়াট। এটার হচ্ছে রেটিংটা বলে দেওয়া আছে 100, আচ্ছা এটা 100 ওয়াট, 220 ভোল্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 50 ওয়াট, 220 ভোল্ট। আরেকটা যেটা আছে 25 ওয়াট, 220 ভোল্ট। তাহলে এক্ষেত্রে 3টা বাল্বের রেটিং বলে দেওয়া আছে, যে 3টা বাল্ব প্যারালালি কানেক্ট করা আছে, একটা কার সাথে, একটা ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, যে 3টা বাল্বের কী বলে দেওয়া আছে, তাদের পাওয়ার রেটিংটা বলে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তাহলে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা উজ্জ্বলতা বের করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়াল পাওয়ার ক্যালকুলেট করতে হবে, এটা আমরা জানি। তো পাওয়ার ক্যালকুলেট করতে হবে, যার ম্যাক্সিমাম পাওয়ার যার বেশি হবে তার ক্ষেত্রে উজ্জ্বলতা তার সব থেকে বেশি তার ক্ষেত্রে হবে। তো সেই জন্য আমি ফার্স্ট কী করবো, আমার নিয়ম হচ্ছে ফার্স্ট আমাকে রেজিস্ট্যান্সের অর্ডারটা সাজিয়ে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যেটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা যদি R2 রেজিস্ট্যান্স, এটা যদি R3 রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা হবে R3 ইজ গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। এটা আমরা আগেও দেখে এসেছি, করে এসেছি, যেখানে আমরা R এর মানটা যদি বের করি, এর ক্ষেত্রে আমরা R যদি বের করি, এক্ষেত্রে যদি আমরা R বের করি, এবার যদি রেজিস্ট্যান্স বের করি, তাহলে এক্ষেত্রে দেখেছি আমরা R3 ইজ গ্রেটার দেন R2 ইজ গ্রেটার দেন R1। মানে তুমি এখানে আবার বের করতে পারো R3 ইজিক্যাল টু বের করতে পারো ভি স্কোয়ার বাই যে P1 ভি স্কোয়ার বাই P2 ভি স্কোয়ার বাই P3, ঠিক আছে। বের করলে দেখলে R3 ইজ গ্রেটার দেন R2 হচ্ছে গ্রেটার দেন R1 হচ্ছে। এরপর আমরা কী করবো, ইন্ডিভিজুয়াল পাওয়ার বের করবো, তাহলে P1 দিস ইজ ইকাল টু হবে V বাই R1, P2 বের করবো, দিস ইজ ইকাল টু তাহলে V বাই R2, এবং আমরা বের করবো P3 দিস ইজ ইকাল টু V বাই R3। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে V বাই R1, তাহলে এর রেজিস্ট্যান্সটা বেসিক্যালি আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে R1 ইজিক্যাল টু এক্ষেত্রে কী হয়েছিল, আমাদের R1 ইজিক্যাল টু হয়েছিল 220 স্কোয়ার বাই 100, R2 ইজিক্যাল টু যেটা পেয়েছিলাম 220 স্কোয়ার বাই 50, অ্যান্ড R3 দিস ইজিক্যাল টু আমরা যেটা পেয়েছিলাম 220 স্কোয়ার বাই 25। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এখানে এই বাল্বের যখন আমরা তার P1 বের করবো, অর্থাৎ পাওয়ার বের করবো, এই বাল্বের পাওয়ার P1 ইজিক্যাল তাহলে ভি স্কোয়ার ভি বাই P1 ভি স্কোয়ার বাই R1, এটা হবে ভি স্কোয়ার বাই R2, অ্যান্ড P3 ইজিক্যাল টু হবে ভি স্কোয়ার বাই R3। তাহলে ভি স্কোয়ার বাই R1, তাহলে R1 এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে R1 এর ভ্যালু এখানে এসেছে R1, আমরা অর্ডার অনুযায়ী সাজিয়ে দিচ্ছি, সব থেকে ভ্যালু কার বেশি, R3 ভ্যালু সব থেকে বেশি। তাহলে R3 ভ্যালু যেহেতু সব থেকে বেশি, তাহলে বলবো এখানে P3 সব থেকে কম হবে। তাহলে এখানে যদি পাওয়ারের আমরা যদি অর্ডার অনুযায়ী সাজাই, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে যেহেতু R3 সব থেকে বেশি, যেহেতু এটা ডিভিশন আকারে আছে, যেহেতু এখানে R3 ভ্যালুটা সব থেকে বেশি, R3 ভ্যালুটা সব থেকে বেশি হওয়ার জন্য আমরা এক্ষেত্রে কী বলতে পারি, R3 ভ্যালুটা সব থেকে বেশি হওয়ার জন্য আমি এখানে বলতে পারি যে P3 সব থেকে কম, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। R1 সব থেকে কম, তাহলে R1 যদি কম হয় তাহলে P1টা সব থেকে বেশি হবে, এই জন্য P1টা ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন, তাহলে এখানে P1 সব থেকে বেশি, তারপরে P2, তারপরে P3। এইটা হচ্ছে অর্ডার অফ ব্রাইটনেস। তাহলে এক্ষেত্রে কার পাওয়ার সব থেকে বেশি, না 1 নম্বর বাল্বের পাওয়ার সব থেকে কী হচ্ছে, বেশি হচ্ছে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে 1 নম্বর বাল্বের পাওয়ার যেহেতু সব থেকে বেশি, তাহলে বলবো 1 নম্বর বাল্বটা উজ্জ্বলতা সব থেকে বেশি হবে, ব্রাইটনেস সব থেকে বেশি, তারপরে 2 নম্বর বাল্ব, তারপরে 3 নম্বর বাল্ব। তাহলে একই তিনটে একই রকম 3টে বাল্বকে যখন আমরা সিরিজে কম্বাইন্ড করলাম, তখন দেখলাম 3 নম্বর বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি হচ্ছে। ওই একই 3টে বাল্বকে যখন আমরা প্যারালালি কানেক্ট করলাম, তখন দেখলাম প্যারালালি কানেক্ট করার সময় আমরা দেখলাম ফার্স্ট বাল্বের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে উজ্জ্বলতা সব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে লাস্ট বাল্বের পাওয়ারটা সব থেকে বেশি হচ্ছে, ফলে উজ্জ্বলতা বেশি হচ্ছে। আর এক্ষেত্রে দেখলাম ফার্স্ট বাল্বের
উজ্জ্বলতা সব থেকে বেশি হচ্ছে। শুধুমাত্র কি চেঞ্জ করেছি, শুধুমাত্র আমরা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশনে যুক্ত করেছি, আর একটা কী করেছি আমরা প্যারালাল কম্বিনেশনে যুক্ত করেছি। এবার দেখো নেক্সট যেটা আমরা ডিসকাস করব, ইলেকট্রিক্যাল সার্কিট। দেখো এক্ষেত্রে আমরা কি করলাম, একটা রেজিস্ট্যান্সের সাথে আমরা কি করব, একটা ব্যাটারিকে যদি কানেক্ট করি, এটা হচ্ছে ব্যাটারিটার ভোল্টেজটা ধরলাম ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরলাম এর আর। ফলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, আই কারেন্ট ফ্লো করবে। এই রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা এখানে কত ধরলাম আর। তাহলে এখানে আমরা বলবো কারেন্ট ফ্লো কত হবে, তাহলে আই ইজ ইকাল টু, আই মানে টোটাল, আমরা জানি আই ইজ ইকাল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। যেহেতু এর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, রিটার্নটা কত হবে আর প্লাস স্মলার। তো এখানে পাওয়ার কত হবে, এই যে বর্তনীতে পাওয়ার কত হবে, তাহলে এক্ষেত্রে পাওয়ারটা হবে, আমি যদি পি লিখি, পাওয়ার ইজ ইকাল টু আমরা কি জানি আই স্কোয়ার ইন্টু, এখন টোটাল রেজিস্ট্যান্স কত আছে আর প্লাস আর, সেজন্য আমরা লিখলাম আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। তাহলে এখানে আর ভ্যালুটা পুট করে দাও, আর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে এটা হবে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর। সো যেটা আমরা ফাইনালি পাবো, দিস ইজ ইকাল টু ই স্কোয়ার বাই আর প্লাস স্মলার। দিস ইজ ইকাল টু পাওয়ার ফর দিস সার্কিট। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা কী পেলাম, দিস ইজ ইকাল টু ইলেকট্রিক্যাল পাওয়ার ই স্কোয়ার বাই আর প্লাস আর। ওকে, এরপরে আমরা যেটা আরেকটা জিনিস ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে এই যে এক্সটার্নাল সার্কিট বলতে এটাকে আমরা বলি, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তার এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের যে পাওয়ার, অর্থাৎ পাওয়ার ইন দ্য এক্সটার্নাল সার্কিট, পাওয়ার ইন দ্য এক্সটার্নাল সার্কিট, এই এক্সটার্নাল সার্কিটের পাওয়ার কত হবে, এক্সটার্নাল সার্কিটের পাওয়ার এক্ষেত্রে হবে, আমি এই পাওয়ারটাকে আমি ধরলাম পি নট, ঠিক আছে। এক্সটার্নাল সার্কিটের পাওয়ারটাকে আমি ধরলাম কত, পি নট। তাহলে পি নট ইজ ইকাল টু কী হবে, তাহলে পি নট ইজ ইকাল টু, তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমি বের করতে চাইছি যখন এর মধ্যে দিয়ে এই আর রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ারটা, এক্সটার্নাল সার্কিট বলতে এখানে আর রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ারটা আসছে সেটা, দিস ইজ ইকাল টু পি নট। তাহলে পি নট যখন বের করবো তখন আমরা আই স্কোয়ার করবো, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হচ্ছে, আর রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই, তাহলে এটাকে আই স্কোয়ারই করবো, আই স্কোয়ার। শুধুমাত্র রেজিস্ট্যান্সটা এখানে যেমন পুরো সার্কিটের ক্ষেত্রে যখন পাওয়ার ক্যালকুলেট করেছিলাম তখন টোটাল রেজিস্ট্যান্সটা নিয়েছিলাম আর প্লাস আর, এক্ষেত্রে শুধু এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেট করছি বলে এক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে যেটা নেবো সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তো দিস ইজ ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই ভ্যালুটা পুট করে দাও, এখানে আই ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে হবে ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে পাওয়ার। ওকে, এবার আমাদের দেখতে হবে যে এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এক্ষেত্রে এই পি নটের ভ্যালুটা কখন আমরা ম্যাক্সিমাম পাবো, ঠিক আছে। তাহলে পি নট কখন ম্যাক্সিমাম পাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার শর্ত, তাহলে এক্ষেত্রে পি নটের ম্যাক্সিমাম হওয়ার শর্ত আমরা বের করবো। অনেক সময় বলে এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম হতে গেলে আমরা ম্যাক্সিমাম বের করার নিয়ম হিসেবে আমরা কি জানি, যে আমরা যদি পি নট ইজিক্যাল টু, আমরা এই ক্ষেত্রে জানি এটা, এখানে একটা জিনিস একটু ভালো করে অবজার্ভ করো যে পি নটটা অর্থাৎ এক্সটার্নাল সার্কিটের পাওয়ারটা কার উপর ডিপেন্ড করছে, ই এর উপর ডিপেন্ড করছে, ক্যাপিটাল আর আর স্মল আর। ওকে, তো এক্ষেত্রে দেখো ই এবং আর ফিক্সড, কারণ এই যে সার্কিটটা আছে এখানে ই এবং আর এটা ফিক্সড, তাহলে আমি যদি মাত্র এখানে যদি আরকে চেঞ্জ করি তাহলেই আমার পাওয়ারটা চেঞ্জ করবে, আদারওয়াইজ কিন্তু এক্সটার্নাল সার্কিটের পাওয়ার কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এক্সটার্নাল সার্কিটের পাওয়ারটা ডিপেন্ড করছে ব্যাটারির ভোল্টেজের উপর এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে পি নট কখন ম্যাক্সিমাম হবে, যখন হচ্ছে তাহলে পি নটটা ডিপেন্ড করছে শুধুমাত্র আর এর উপর, তাহলে আর এর ভ্যালুর উপর চেঞ্জ করবে, অর্থাৎ পি নট ম্যাক্সিমাম বের করার জন্য আমরা কী করবো তাহলে ডি পি নট বাই কী করবো ডিআর, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এটাকে কত করবো 0। তাহলে এটা আমরা জানি যে ওয়াই ইজিক্যাল টু যদি এফ এক্স হয়, ওয়াই কখন ম্যাক্সিমাম হবে, ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াই কখন ম্যাক্সিমাম হবে বের করার নিয়ম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কী করা 0 করতে হবে আমাদেরকে। ঠিক সেই নিয়মটা এখানে আমরা কাজে লাগাচ্ছি, যে এক্ষেত্রে যেহেতু পি নট এই যে ফাংশন অফ আর, পি নট এখানে যেহেতু ফাংশন অফ আর, সেহেতু আমি বলবো পি নট কখন ম্যাক্সিমাম হবে, হোয়েন ডি পি নট বাই ডি আর দিস ইজ ইকাল টু 0 হবে। এরপর আমরা কী করলাম, এইখানে পি নটের ভ্যালুটা বসিয়ে এটাকে আমরা ডেরিভেটিভ করলাম, যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখো, ডিডিআর অফ পি নটের ভ্যালুটা এখানে কত আছে, স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, দিস ইজ ইকাল টু কত করবো আমরা 0 করবো। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তার নিচের টার্মটা কী হয়ে যাবে, নিচের টার্মটা আছে স্কোয়ারটা কনস্ট্যান্ট, স্কোয়ারটাকে বাইরে বের করে নিলাম, তাহলে আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এটা কত হবে, এটা হবে আর প্লাস আর এর হোল স্কোয়ার
এটা হবে 1 ইন্টু আর প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর প্লাস আর ইন্টু আর, এটা 4 হবে। দিস ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এইটা এইদিকে চলে গেলে সব 0 হয়ে যাবে, অর্থাৎ আর প্লাস এটা তো ইন্টু আছে। সো এখান থেকে আমি বলতে পারি আর প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 2 আর আর প্লাস স্মল আর, দিস ইজ ইকাল টু 0। অর্থাৎ আর স্কোয়ার, এটাকে আমি ফর্মুলা ভেঙে দিলাম, আর স্কোয়ার প্লাস 2 আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার মাইনাস 2 আর ইন্টু স্মল আর, দিস ইজ ইকাল টু 0। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দিস ইজ ইকাল টু 0 হচ্ছে। 2 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দিস ইজ ইকাল টু 0। সো এখান থেকে আমি বলবো আর ইজ ইকাল টু যখন স্মল আর হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমি দেখলাম যে পি কখন এক্সটার্নাল সার্কিটের পাওয়ার কখন ম্যাক্সিমাম হয়, এক্সটার্নাল সার্কিটের পাওয়ার তখনই ম্যাক্সিমাম হবে যখন কোনো একটা সার্কিটের এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা অর্থাৎ বহির্বর্তনী যে রোধটা, এই বর্তনীর রোধের ভ্যালু অর্থাৎ আর এর ভ্যালু যখন এই সেল বা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু এর ক্ষেত্রে পাওয়ারটা অর্থাৎ এক্সটার্নাল সার্কিটের পাওয়ারটা কী হবে, তখন ম্যাক্সিমাম হবে। তাহলে এক্সটার্নাল সার্কিটের পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে যখন আর ইজ ইকাল টু আর। তাহলে পি ম্যাক্স কখন হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, তাহলে পি নটের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ম্যাক্স ইকুয়ালস টু, তাহলে আমরা পি নট ইজ ইকাল টু কী পেয়েছিলাম, পি ইজ ইকাল টু পেয়েছিলাম আমরা স্কোয়ার বাই আর প্লাস আর, তাহলে আর প্লাস স্মল আর, তাহলে এখানে আরের জায়গায় কী বসাবো, এর পি ম্যাক্স বের করতে গেলে আমাকে আরের জায়গায় ক্যাপিটাল আরই বসিয়ে দিলাম, অর্থাৎ এটা হবে স্কোয়ার বাই 4 আর হতে পারে, এটা আমরা বের করতে পারো, বা এখানে তুমি এই আরের জায়গায় যদি স্মল আর বসিয়ে দাও তাহলে হবে এটা ইকুয়ালস টু এভাবে লিখতে পারো স্কোয়ার বাই 4 ইন্টু স্মল আর। যেহেতু এখানে ক্যাপিটাল আর ইজ ইকাল টু স্মল আর, সেজন্য আমরা এটা লিখতে পারি স্কোয়ার বাই স্মল আর। দিস ইজ ইকাল টু পি ম্যাক্স, একটা বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতার শর্ত এবং তার ভ্যালুটা। আচ্ছা, এখানে আরেকবার একটু রিমাইন্ড করে দিই, আগের একটু পরে আমি যেটা বলছিলাম যে ইলেকট্রিক্যাল এনার্জি ই, যার হচ্ছে ইউনিট হচ্ছে কি জুল, ইউনিট কি জুল। আচ্ছা, পাওয়ার ইজ ইকাল টু আমরা কি জানি ই বাই টি, সেজন্য জুল পার সেকেন্ড বা জুল পার আওয়ার, জুল পার সেকেন্ড যেটাকে আমরা বলেছিলাম ওয়াট, জুল পার সেকেন্ড যেটাকে আমরা কি বলেছিলাম ওয়াট, তাহলে পাওয়ার ইউনিট ছিল ওয়াট। আবার আমরা যেটা পাওয়ার ইজ ইকাল টু তাহলে কী লিখতে পারি, ওয়াট লিখতে পারি, পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট। ওকে, তো আবার কি লিখতে পারি এক্ষেত্রে, যেহেতু পাওয়ার ইউনিট ওয়াট, সেই জন্য আমরা এখান থেকে আবার বলতে পারি যে ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট আমরা এভাবে লিখতে পারি, ই এর ইউনিট আমরা এভাবে লিখতে পারি যে ওয়াট ইন্টু টাইম, মানে ওয়াট ইন্টু টাইম, মানে টাইম বলতে আমি এখানে আওয়ার যদি নিই তাহলে ওয়াট ইন্টু আওয়ার বা ওয়াট ইন্টু সেকেন্ড, সেটা হতে পারে টাইমটা আমরা সেকেন্ড নিলে সেকেন্ড, আওয়ার নিলে আওয়ার, তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট আবার কি ওয়াট ইন্টু আওয়ার। আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়াট ইন্টু যেটা আমি বলছিলাম ই ইজ ইকাল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। এই ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার, এটা একটা জানি, আরেকটা আমরা জানি যে এটা একটা ব্যবহারিক একক আছে, সেটা হচ্ছে কিলো ওয়াট ইন্টু আওয়ার, ঠিক আছে। 1 কিলো ওয়াট ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট, তাহলে 1 কিলো ওয়াট ইন্টু আওয়ার, দিস ইজ ইকাল টু বলা হয় 1 ইউনিট, এটাকে আমরা কি বলি 1 ইউনিট। তাহলে 1 কিলো ওয়াট ইন্টু আওয়ার মানে হচ্ছে কত না 1 ইউনিট। তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তি 1 কিলো ওয়াট আওয়ার, এই তড়িৎ শক্তির পরিমাণটাকে আমরা কত বলি 1 ইউনিট বলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, যার ইউনিট হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার বেসিক্যালি, এটার ব্যবহারিক হচ্ছে একটা ইউনিট হচ্ছে কিলো ওয়াট ইন্টু আওয়ার, আর 1 কিলো ওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওয়াট, তাহলে এখানে 1 কিলো ওয়াট আওয়ার ইজ ইকাল টু 1 ইউনিট। এক্ষেত্রে তোমরা কারেন্টের কত পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয়েছে আমাদের বাড়িতে, তড়িৎ শক্তি ব্যয়ের পরিমাণটাও আমরা এক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি ইউনিট দিয়ে। তাহলে সেক্ষেত্রে ইউনিট দিয়ে আমাকে বের করতে গেলে আমাকে কী করতে হবে, কিলো ওয়াট আওয়ার এই সিস্টেমে এই ইউনিটে আনতে হবে। এটা তোমরা 9, 10-এ পড়ে এসেছো অলরেডি, জানো। এই কিলো ওয়াট আওয়ারটাকে বলা হয় বোট। এই কিলো ওয়াট আওয়ার এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল এনার্জির যে ইউনিট কিলো ওয়াট আওয়ার, এটাকে অনেক সময় বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি পরিমাপের একক একটা, যেটা হচ্ছে বেসিক্যালি ওয়াট ইন্টু আওয়ার, কিন্তু এক্ষেত্রে একটা ব্যবহারিক যেটা ইউনিট হচ্ছে সেটা হচ্ছে কিলো ওয়াট ইন্টু আওয়ার, যেটাকে আমরা বলি যেটাকে বলা বোট ইউনিট বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট।
তাহলে 1 ভোল্ট ইজিক্যাল টু হচ্ছে 1 ইউনিট, যার সাহায্যে আমরা আমাদের যে গৃহস্থলিতে যে কারেন্ট আছে সেই কারেন্টের তড়িৎ শক্তির পরিমাণ আমরা মেজারমেন্ট করে থাকি। আচ্ছা, এখানে আগের একটু জিনিস বলে ফেলি। এখানে যে পি এর ক্ষেত্রে আমি যেটা এক্সটার্নাল সার্কিটের পাওয়ার ক্যালকুলেট করেছিলাম, তাহলে এক্ষেত্রে একটা কার্ভ আমাদের পড়ে, গ্রাফ পড়ে। গ্রাফটা হচ্ছে এই দিকে থাকে রেজিস্ট্যান্স আর এই দিকে থাকে রেজিস্ট্যান্স বলতে আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এইদিকে থাকে পাওয়ার। তাহলে পাওয়ারের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের সঙ্গে পাওয়ার কীভাবে চেঞ্জ করে সেটা আমাকে দেখানোর জন্য, তাহলে আমরা বেসিক যে ফর্মটা দেখেছিলাম পি ইজিক্যাল টু হচ্ছে এটা স্কোয়ার, পি এর ভ্যালুটা কী পেয়েছিলাম, পি নট ইজিক্যাল টু স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এই ইকুয়েশন থেকে আমি বলবো যে এক্ষেত্রে পাওয়ারের সঙ্গে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ করে, এইভাবে চেঞ্জ করতে থাকে। দেখা যাচ্ছে এই যে পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই আর এর ভ্যালুটা কত হবে, আর চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু, যে এখানে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা নিয়েছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আর পাওয়ার কখনো ম্যাক্সিমাম হবে যখন এই আর এর ভ্যালুটা কত হবে, স্মলার হবে। যখন স্মলার তখন এই পাওয়ারটা হবে ম্যাক্সিমাম, এবং সেই পাওয়ারের ভ্যালুটা কত হয়, এক্ষেত্রে যে পাওয়ারটা সেটা আমরা পেয়েছি পি ইজ ইকাল টু তখন হবে স্কোয়ার বাই 4r বা স্কোয়ার বাই 4 স্মলার, এটা হবে স্কোয়ার বাই 4r, তখন পাওয়ারটা হবে ম্যাক্সিমাম। তাহলে পাওয়ারটাই হবে কী হয়, প্রথমে 0 ছিল, 0 থেকে আমি যত রেজিস্ট্যান্স, যখন আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স যখন 0 তখন পাওয়ারে 0। এবার আমরা আর এর ভ্যালু যখন চেঞ্জ করতে থাকবো পাওয়ারটা কী হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে, একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হওয়ার পর কিন্তু আবার কমতে থাকবে। এইভাবে চেঞ্জ করে, এক্ষেত্রে পাওয়ার ভার্সেস রেজিস্ট্যান্সের কার্ভটা কিন্তু এইভাবে অনেক সময় এইটা ড্র করতে দেয়।